আমার ভাই চাই, ভাইয়ের জন্য বাইরেছি, শুধু ভাই। আমার বলা দাও, আমার বলা চাই আমি। অপহরণের প্রতিবাদে পরপর তৃতীয় দিনের মতো উত্তাল নারায়ণগঞ্জ, বিক্ষোভ, ভাঙচুর, আগুন। অপহৃতদের উদ্ধারের দাবিতে আইনজীবীদের মানববন্ধন। যদি এর মধ্যে উদ্ধার না হয় তাহলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে, প্রয়োজনে নারায়ণগঞ্জ অচল করে দেওয়া হবে। উদ্ধারের জোর চেষ্টার দাবি পুলিশের। আমরা কাজ করতেছি, আমাদের কাজ করার সুযোগ দেন, আপনাদের সহযোগিতা চাই, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামাল উদ্দিন রনি এবং আমি শেখ ফাতেমা ওয়ারা। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। অপরাধীরা শাস্তি না পাওয়ায় একের পর এক ঘটছে অপহরণ, অভিমত বিশ্লেষকদের। রহস্য উদ্ঘাটনের তাগিদ। চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডে বেড়ে গেছে বড় অস্ত্রের ব্যবহার, ভয় ভীতি, অপহরণের কাজে ব্যবহার হচ্ছে এগুলো, উদ্বিগ্ন পুলিশ। ময়মনসিংহে প্রিজন ভ্যান থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ৮ সন্দেহভাজন আটক, পালিয়ে যাওয়া দণ্ডপ্রাপ্ত জঙ্গিদের হদিস মেলেনি এখনো। দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, প্রস্তুতি নেবার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং ২৪ বছর পর আবারও খরা ঝুঁকিতে বাংলাদেশ, খরা সহিষ্ণু জাতের ফসল চাষের পরামর্শ। ওয়ার্ড কাউন্সিলর নজরুল সহ ৭ জনকে অপহরণের ঘটনায় আজও উত্তাল নারায়ণগঞ্জ। সকালে মৌচাক ও সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা। পরে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় তারা। এছাড়াও অপহৃতদের উদ্ধারের দাবিতে আদালত পাড়ায় আইনজীবীরা আলাদা কর্মসূচি পালন করেন। এদিকে অপহরণের ঘটনা তদন্তে ডিআইজিকে প্রধান করে ঢাকা রেঞ্জ পুলিশের ৩ সদস্যকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সকাল ৯:৩০টায় নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় কাউন্সিলর সহ ৭ জনকে অপহরণের ঘটনায় সড়ক অবরোধ করে এলাকাবাসী। এর কিছুক্ষণ পরই সাইনবোর্ড এলাকার চৌরাস্তায় অবস্থান নেয় স্থানীয়রা। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়ক। এতে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অপহৃতদের উদ্ধারের দাবিতে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন এলাকাবাসী। আমার ভাই চাই, ভাইয়ের জন্য বাইরেছি, শুধু ভাই। প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ চলার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের ডিআইজি। এ সময় তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান এবং অপহৃতদের উদ্ধারের আশ্বাস দেন। সরকারের সিদ্ধান্তে সরকার নিয়েছে এবং ব্যর্থতা আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে, যদি থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর প্রশাসনিক যে ব্যবস্থা সেটা তো নেওয়া হয়েছেই। আমরা কাজ করতেছি, আমাদের কাজ করার সুযোগ দেন, আপনাদের সহযোগিতা চাই, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আজকে 4 দিন ধরে একটা কোন আপনারা নিউজ দিতেছেন না, 4 দিন হয়ে গেল আজকে ভাই, আর কত ধৈর্য ধরবো ভাই। অন্যদিকে আদালত পাড়াতেও অপহৃতদের উদ্ধারের দাবিতে অবস্থান নেন আইনজীবীরা। এ সময় তারা নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়েও ঘেরাও করেন। আগামী শুক্রবার বিকেল ৪টায় আমরা মানববন্ধন করব প্রেস ক্লাবের সামনে। শনিবার সকালবেলা তার ফ্যামিলি সহ আমরা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করব। যদি এর মধ্যে উদ্ধার না হয় তাহলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে, প্রয়োজনে নারায়ণগঞ্জ অচল করে দেওয়া হবে। অন্যদিকে ঘটনা তদন্তে পুলিশের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুকের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা যেমনটা জানছিলাম যে ওয়ার্ড কাউন্সিলর নজরুল সহ ৭ জনের অপহরণের ঘটনায় আজও নারায়ণগঞ্জ উত্তাল। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি ওমরের কাছে। ওমর, গত প্রায় 4.5 ঘন্টা বা 4 ঘন্টারও বেশি সময় ধরে ঢাকা চিটাগং রোডের সাইনবোর্ড এলাকা থেকে মৌচাক পর্যন্ত যে নজরুল কাউন্সিলর এবং আরো 4 জনের অপহৃতের উদ্ধারের দাবিতে যে আন্দোলনের অংশ হিসেবে যে রাস্তা অবরোধ করে রাখা হয়েছিল, মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছিল, সেটি কিছুক্ষণ আগেই ছেড়ে দেওয়া হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ছেড়ে দেওয়ার পরও কিন্তু এখনো পর্যন্ত এই এলাকায় যানবাহনের চলাচল
তেমন একটা স্বাভাবিক হয়নি। তবে আপনি আর এর পেছনে কারণ হচ্ছে যে এই গত 4 ঘন্টা ধরে যে আপনার রাস্তা অবরোধ করে রাখা হয়েছিল, এই কারণে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রুটে চলাচলকারী শত শত গাড়ি আটকা পড়ে। একইভাবে ঢাকার সাথে নারায়ণগঞ্জের যোগাযোগের যে মাধ্যম ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড, সেই লিংক রোডেও শত শত গাড়ি আটকা পড়ে এবং সেই গাড়িগুলোই এখন মূলত নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য এখন চেষ্টা করছে। তবে এখানে গত 4 ঘন্টা যাবতই আমরা দেখেছি যে এখানে যারা আটকা পড়েছিলেন এই অবরোধের কারণে তাদেরকে চরম ভোগান্তি সইতে হয়েছে। এখন তাদেরকে রাস্তা অবরোধ তুলে নেওয়ার পরও গন্তব্যে ফিরতে তাদেরকে আপনার ভোগান্তি পোহাতে হচ্ছে। আর আপনাকে জানিয়ে রাখি যে আজকে যারা এখানে রাস্তা অবরোধ করেছিলেন তারা বলছেন নজরুল কাউন্সিলর এবং তার যে 4 জন সহযোগী তাদেরকে যদি আজকে সন্ধ্যা 6টার ভেতরে উদ্ধার কিংবা এই সম্পর্কিত আরো তথ্য না দেওয়া হয় তাহলে আগামীকালও তারা এই রাস্তা অবরোধ করবেন। এর আগে আমি নজরুল কাউন্সিলরের স্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তিনি জানিয়েছেন যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে তার স্বামী এবং তার যে স্বামীর সহযোগী তাদেরকে উদ্ধারের ব্যাপারে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ে এবং প্রশাসনের উচ্চ পর্যায়ে প্রত্যাহার করা হয়েছে, রদবদল করা হয়েছে এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আশ্বস্ত করছেন, এই সব বক্তব্যে তিনি আশ্বস্ত হতে পারছেন কিনা। তিনি বলছেন যে তাকে আশা রাখা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি বলছেন যে কোনো মূল্যে তিনি তার স্বামী এবং তার যে সহযোগী আছেন তাদের উদ্ধারে হস্তক্ষেপ চান এবং তিনি আমাদেরকে আরো জানিয়েছেন যে আগামীকাল তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান এবং এই উদ্দেশ্যে তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি দরখাস্ত দেওয়া হচ্ছে এবং তিনি আরো জানিয়েছেন যে তার বাবাকে একটি মোবাইল নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে যে তার মেয়েকে যেভাবে বিধবা করা হয়েছে তেমনি ভাবে তার শাশুড়ি অর্থাৎ নজরুল কাউন্সিলরের শাশুড়িকেও বিধবা করা হবে, এরকম একটি হুমকিও দেওয়া হয়েছে এবং সেই নাম্বারটি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে দেওয়া হয়েছে বলেও তার স্ত্রী ও নজরুল কাউন্সিলের স্ত্রী আমাদেরকে জানিয়েছেন। ওরা এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সাইনবোর্ড এলাকা থেকে সবশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। ওমর, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে সবশেষ জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। এদিকে আইনজীবী চন্দন কুমার সরকার সহ 2 জনকে অপহরণের প্রতিবাদে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় মানববন্ধন এবং পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেন আইনজীবীরা। পুলিশ সুপার কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার সাইফুল রুদ্র। সেখানকার পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। রুদ্র, এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে আইনজীবী চন্দন সরকার একই দিনে নিখোঁজ হওয়ার ঘটনায় তারা সকাল থেকেই কিন্তু তাদের কর্মসূচি গত 4 দিন ধরে পালন করে আসছেন এবং আজকেও সকাল থেকে তারা তাদের কর্মসূচি পালন করেছেন এবং কর্মসূচির মধ্যে ছিল সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি। বিক্ষুব্ধ আইনজীবীরা এক পর্যায়ে আদালত চত্বরে আসেন এবং আদালত চত্বর থেকে কিন্তু তারা পুলিশ সুপারের কার্যালয়ে ঘেরাও করেছিলেন, যেটা গতকাল তারা বলেছিলেন যে তাদের আজকের এই নির্ধারিত কর্মসূচির মধ্যে এটি ছিল এবং 4 সদস্যের একটি দল তারা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছিলেন, আমরা কথা বলে জানতে পেরেছি এবং তাদের যে দাবিগুলো পুলিশ সুপার বরাবর উপস্থাপন করা হয়েছে, এখানে উপস্থিত ছিলেন তখন অতিরিক্ত ডিআইজি এবং অন্যান্য পদস্থ কর্মকর্তারা, তাদের সঙ্গে সরাসরি তারা কথা বলেন এবং তাদের দাবি দাওয়াগুলোর কথা তুলে ধরেন। তো যে বিষয়গুলো পুলিশ সুপারের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তারা খুব যত্ন সহকারে বিষয়গুলো খতিয়ে দেখছেন এবং তারা অচিরে খুব দ্রুত এই বিষয়গুলো খতিয়ে দেখে যারা নিখোঁজ হয়েছেন তাদেরকে খুঁজে বের করার একটি চেষ্টা তারা গত 4 দিন থেকেই চালাচ্ছেন এবং আরো জোর চেষ্টা চালাবেন বলে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। কিন্তু আইনজীবী চন্দন সরকারের পরিবার এবং অন্যান্য যারা আছেন তাদের অভিযোগ হচ্ছে যে প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদের কিঞ্চিত অপারগতা এবং তাদের প্রতি তারা আস্থাহীনতায় ভুগছেন। আর এই ছিল এই মুহূর্তে থাকা আদালত প্রাঙ্গণ এবং পুলিশ সুপার কার্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। আরেকটি কথা বলে রাখি, যেটা এখানে পুলিশের বড় কর্তা যারা আছেন, কর্মকর্তা পদস্থ ব্যক্তিরা একটি মিটিং করছেন এবং মিটিং শেষে আমাদেরকে তারা আবার জানাতে পারবেন যে তাদের এই কাজের অগ্রগতি কতটুকু। ওয়ারা, রুদ্র, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সাইফুল রুদ্র। এবার অপহরণ নিয়ে সময়ের বিশেষ প্রতিবেদন।
তথ্য উদ্ঘাটন করতে না পারা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারায় অপহরণের ঘটনা বাড়ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করতে কোনো বিশেষ চক্র এসব ঘটনার পেছনে কাজ করছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তারা। সঞ্জীব রায়ের প্রতিবেদন। বছরের শুরু থেকে গুম এবং অপহরণের ঘটনা যে হারে বেড়েছে তা উদ্বেগজনক হিসেবে উল্লেখ করছেন মানবাধিকার কর্মীরা। অতি সম্প্রতি অপহৃতের স্বজনেরা এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন প্রধানমন্ত্রীর। মানবাধিকার কমিশন চেয়ারম্যানের মতে সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটুও তো মনে পড়ে না যে আমরা কাউকে ওরকম দেখেছি যে অপহরণ করবার পর তাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়েছে, যে কারণে এই অপরাধীরা নিরুৎসাহিত বোধ করবে বা সুযোগ বুঝে অন্য কি অপরাধটি করবে না। এখানেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ব্যর্থতা। সেটি হচ্ছে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা, তাকে আইনের আওতায় নিয়ে আসা, বিচারের মুখোমুখি করা। যতক্ষণ পর্যন্ত এটি না করতে তারা পারবেন ততক্ষণ পর্যন্ত তাদের ব্যর্থতার দায়ভারে তারাই কিন্তু অভিযুক্ত হবেন। আলটিমেট যে ব্লেমটা পড়ছে সেটি কার উপরে পড়ছে? সেটি কিন্তু গিয়ে পড়ছে নিরাপত্তা বাহিনী বা পুলিশ বাহিনীর উপরে। তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই ভাবমূর্তিকে ফেরত আনার জন্য এই সব সংগঠিত দলকে গ্রেপ্তার করাটা হচ্ছে পুলিশের জন্য অত্যন্ত জরুরি এবং জনমনে স্বস্তি আনার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। তাদেরকে শাস্তি প্রদান হলে তাহলে কিন্তু এই সংখ্যাটা অনেক কমে যাবে। তথ্য উদ্ঘাটিত না হওয়াটাই কিন্তু সংখ্যা ছড়ানোর সবচেয়ে মূল কারণ। ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশের গুম অপহরণের বিষয়গুলো তুলে ধরে মানবতা বিরোধী অপরাধের বিচার দাবি করে অভিযোগ জানানো হয়। দেশের ভিতরে সক্রিয় সেই গোষ্ঠীর সংঘবদ্ধ চক্র এসব অপরাধে জড়িত কিনা তা অনুসন্ধানের প্রতি জোর দিচ্ছেন বিশিষ্টজনেরা। অভিযোগটি কিন্তু এখন পর্যন্ত আদালত আমলে নেয়নি, কিন্তু আমলে নেবার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করবার কিন্তু যারা করেছেন তারা কিন্তু করতে চাইবেনি। গোয়েন্দা সংস্থা রয়েছেন, তাদের খতিয়ে দেখা দরকার যে এই যে অপহরণের ঘটনাগুলোর সঙ্গে এইরকম গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কিনা, থাকলে কিভাবে। বিদেশে খুব বেশি প্রচারিত যেমন যুদ্ধ অপরাধের বিচার, এটি নিয়েও কিন্তু অনেক বড় চক্রান্ত হচ্ছে এবং এটির যে ফল হিসাবে এই ধরনের আইন শৃঙ্খলা অপহরণ গুম করে যদি আইন শৃঙ্খলা বাহিনীর উপর চাপিয়ে দেওয়া যেতে পারে তাহলে তাদের পথ কিছুটা সুগম হয়। এখানে তো নজর থাকতেই হবে। নিরাপত্তা বাহিনীকে প্রযুক্তিগতভাবে আরো সক্ষম করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও বলছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। সঞ্জীব রায়, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন স্থান থেকে 8 জনকে আটক করেছে র্যাব। র্যাবের মিডিয়া উইং কমান্ডার হাবিবুর রহমান বেলা 12টার দিকে রাজধানীর উত্তরার সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। তবে এখনো পর্যন্ত দণ্ডপ্রাপ্ত পলাতক জঙ্গিদের কোনো হদিস মেলেনি। হাবিবুর রহমান আরো জানান, এই ঘটনায় একাধিক গ্রুপ অংশ নিয়েছে এবং তারা রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়েছে। পলাতক জঙ্গিদের আটকের জন্য র্যাবের এই তৎপরতা এখনো আছে এবং এই তৎপরতার অংশ হিসেবে আমরা আজ আটক করতে পেরেছি 6 জন জঙ্গি এবং 2 জন আদম ব্যবসায়ী। তাদেরও জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে এই 2 জন আদম ব্যবসায়ী, সেটা বিস্তারিত তদন্তে জানা সম্ভব হবে। জঙ্গি ছিনতাইয়ের এই যে ঘটনা যেটা ময়মনসিংহ সালে হয়েছিল, এখানে একাধিক গ্রুপ অংশগ্রহণ করেছিল। জঙ্গিদের এই অপতৎপরতা বিশেষ করে আমরা লক্ষ্য করি যে কিছুটা জোরালো হয় গত বছর। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তারা পুনরায় সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছিল। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীর টিটিপাড়ায় ট্রেন বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এখন থেকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে অফিস করে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। তিনি বলেন, বিজ্ঞানের সুযোগ কাজে লাগিয়ে দেশকে উন্নত করতে হবে। 2021 সালের মধ্যে দেশকে উন্নত করতে সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা কন্যা দেখালো। নতুন সরকার গঠনের পর বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূচনা বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়নে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার ও গবেষণাকে গুরুত্ব দিচ্ছে সরকার। ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের অঙ্গীকার এবং বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানের অগ্রগতি কাজে লাগিয়ে দেশকে উন্নত করতে হবে। বাঙালি জাতিকে আমরা শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলব। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু বিজ্ঞানের
প্রয়োজন রয়েছে, গবেষণার প্রয়োজন রয়েছে। বিজ্ঞান আমাদেরকে নতুন দুয়ার খুলে দিচ্ছে, যেটা আমাদের সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের অন্যতম বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ অবস্থা জানতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে। অনেক বাধা বিঘ্ন, এখানে আবার ওই আন্তর্জাতিক বড় বড় দেশের দ্বন্দ্ব, অনেক কিছু মোকাবেলা করেই কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে। আর এটা আমরা সফলভাবে যখন করতে পারবো, আমরা দক্ষিণাঞ্চলে, যেটা আমি আগেই বলেছি যে আমাদের প্রচুর দ্বীপ অঞ্চল আছে, ওই অঞ্চলে আমরা আরেকটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত আমলের জঙ্গি সন্ত্রাস, দুর্নীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির সংকট কাটিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজে থেকে গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের সবসময় মনে রাখতে হবে যে কিভাবে আমরা নিজের পায়ে দাঁড়াবো। আমাদের যে সম্পদ আছে সেটাকে যথাযথভাবে ব্যবহার করতে পারলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের পক্ষে এটা করা সম্ভব। আপনাদের সকলের সহযোগিতা চাই, যে সহযোগিতা পেলে এবং আমরা যদি কাজ করতে পারি সম্মিলিতভাবে, তো বাংলাদেশকে 2021 সালের মধ্যে আমরা একটা উন্নত দেশে প্রতিষ্ঠিত করতে পারবো। শেখ হাসিনা বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের মাধ্যমে বিশ্বের কাছে এখন আর্থসামাজিক উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জে তার দলের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের দিল্লির এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর 4:15টার দিকে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সকাল থেকেই নারায়ণগঞ্জ উত্তর চাষারায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শত শত মানুষ ভিড় জমান। তার ভাই নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান সংবাদ মাধ্যমকে নাসিম ওসমানের মৃত্যুর সংবাদ জানান। নাসিম ওসমান গত 10ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নারায়ণগঞ্জ 5 আসনে এমপি নির্বাচিত হন। নারায়ণগঞ্জের উন্নয়ন ছিল যার চিন্তা ভাবনা, যিনি ব্যবসার দিকে তাকাননি, প্রধানমন্ত্রীর কাছে একটা বিদ্যুৎ কেন্দ্র চাননি, চেয়েছিলেন শীতলক্ষা সেতু, চেয়েছিলেন ব্রিজ, সেই নেতা আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন। আমরা যে নেতাকে আজকে হারিলাম, সেই নেতা আমাদের নারায়ণগঞ্জ হবে কিনা আমার জানা নেই। আমাদের নেতাকর্মী আজকে হতাশ। নাসিম ওসমানের মরদেহ দিল্লি থেকে আসার পর আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার ভাই শামীম ওসমান। সকালে রাজধানীর গুলশানে নাসিম ওসমানের বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ফ্লাইট মিলে যায় তো আজকে চলে আসবে, আর না হলে তো কালকে আসতে হবে। আপনাদের দোয়ায় কালকে জানাতে তো আমরা দিতে পারবো ইনশাল্লাহ। প্রথমে সংসদে তো এটা তো প্রোটোকল আছেই, যেহেতু সে 3-4 বার এমপি ছিল। এরপরে নারায়ণগঞ্জে নিয়ে যাবো, যেখানে আমার বাবার জানাজা হয়েছিল ডিএটি মার্কেটের সামনে, ওইটি ইচ্ছা বড় জায়গা নাই, ওখানে জানাজা দিব। এরপরে আমার বাবার কবরস্থান যেখানে আছে আমাদের নারায়ণগঞ্জ সেন্ট্রাল কবরস্থান, ওখানে আমার বাবার পাশেই আল্লাহ যদি করে ইনশাল্লাহ কবর দেব। রাজধানীর কমলাপুরের টিটি পাড়ায় ট্রেন বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4-এ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে আলামিন নামে এক যাত্রী মারা যান। এর আগে হাসপাতালে একজন এবং দুর্ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। গত রাত 10টার দিকে এই দুর্ঘটনার সময় তুমুল বৃষ্টি থাকায় তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে গুরুতর আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়। আহতদের 4 জন এখনও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে এক মহিলা সহ 2 জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাতে যে অ্যাক্সিডেন্টটা হয়, এই অ্যাক্সিডেন্টে টোটাল আমাদের কাছে 6 জন আসে। আউট অফ 6, 1 brought in dead, 1 died during treatment, and now 4 জন ভর্তি আছে বিভিন্ন ওয়ার্ডে। এদের মধ্যে 2 জন অবস্থা খুবই আশঙ্কাজনক, আর বাকি 2 জনের অবস্থা তেমন না, এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দুপুরের সময় আরো থাকছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের দিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নকে হারালো 4-0 গোলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং সম্পূরক তদন্ত কমিটির রিপোর্ট দ্রুত প্রকাশের দাবিতে বিশ্ববিদ্যালয়ে আজও লাগাতার ছাত্র ধর্মঘট পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে অনুষদীয় ছাত্র সমিতির ব্যানারে ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আরো জানাচ্ছেন হারুনুর রশিদ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, আজীবন বহিষ্কার এবং সম্পূরক তদন্ত কমিটির রিপোর্ট দ্রুত প্রকাশের দাবিতে দ্বিতীয় দিনের মতো লাগাতার ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সিন্ডিকেট কমিটি বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অভিযুক্তদের আজীবন বহিষ্কার করতে হবে। তারা যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমাদের এই অবস্থা আমাদের ছাত্র ধর্মঘট চলতে থাকবে। অবিলম্বে ক্লাস পরীক্ষা চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অনুষদীয় ছাত্র সমিতির শিক্ষার্থীরা। আমাদের অলরেডি প্রায় 20 থেকে 25 দিনের ক্লাস পরীক্ষা বন্ধ। এবার যদি ক্লাস পরীক্ষা বন্ধ হতে থাকে তাহলে আমাদের ভবিষ্যতে সেশন জটে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলনে থেকে যাব। এদিকে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর জানান, আন্দোলনরত দুটি পক্ষের সাথে কথা বলে চলমান সমস্যার সমাধান করা হবে। আমি আলোচনা করব, আমার নতুন অ্যাডভাইজার স্যার প্রক্টরাল বডি নতুনভাবে চলে আসবে, প্লাস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলে তাদের দাবিগুলো কিভাবে সঠিকভাবে অ্যাড্রেস করা যায় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি লেখাপড়া এবং গবেষণার জন্য ফিরিয়ে আনা যায় সে প্রচেষ্টায় আমি করে যাব। এদিকে গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ডিন কাউন্সিলের এক বৈঠকে প্রক্টোরিয়াল বডিকে অব্যাহতি দিয়ে ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদকে নতুন প্রক্টর এবং পশুপুষ্টি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জহিরুল হক খন্দকারকে ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডে আবারও শুরু হয়েছে AK-47 বা AK-22 এর মতো বড় অস্ত্রের ব্যবহার। দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা এসব অস্ত্র প্রকাশ্যে আনতে শুরু করেছে সন্ত্রাসীরা। তবে এখনো পর্যন্ত মানুষ মারার কাজে ব্যবহার করা না হলেও ভয় ভীতি দেখিয়ে প্রতিপক্ষকে ঘায়েল এবং অপহরণের কাজে ব্যবহার করা হচ্ছে এসব অত্যাধুনিক অস্ত্র। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে AK-47, সাবমেশিন কার্বাইন SMC, সাবমেশিন গান SMG উদ্ধার ছিল স্বাভাবিক ঘটনা। এমনকি দু একটি মার্কিন M16 রাইফেলও পাওয়া গেছে। সে সাথে পাওয়া গেছে অত্যাধুনিক 9mm পিস্তল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর টানা অভিযানের মুখে গত কয়েক বছর ধরে এ ধরনের ভারী অস্ত্রের ব্যবহার একেবারেই কমে যায়। কিন্তু গত এক মাসে শুধু র্যাবের দুটি অভিযানে উদ্ধার হয়েছে একটি SMC এবং একটি AK-47 রাইফেল, আর পুলিশ উদ্ধার করেছে AK-22 এবং 9mm পিস্তল। সাম্প্রতিককালে দুই এক জায়গায় ভারী অস্ত্র উদ্ধার হচ্ছে, এতে মনে হয় যে সন্ত্রাসীরা হয়তো তাদের সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে। দীর্ঘদিন ব্যবহার করেনি অথবা তারা এটা কোথাও লুকিয়ে রেখে মাঝে মধ্যে হয়তো বের করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর দাবি, সন্ত্রাসীরা ভারী অস্ত্র প্রকাশ্যে আনার চেষ্টা করলেও তাদের প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোয়েন্দা তথ্য মাধ্যমে এই সমস্ত অস্ত্রধারীদেরকে তাদের শনাক্ত করা এবং অস্ত্র উদ্ধারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। কারো কাছে হয়তো এই ধরনের অস্ত্র থেকে থাকতে পারে, আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের অভিযান এই লক্ষ্যে চলতেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কর্মকর্তারা জানান, চট্টগ্রাম ভিত্তিক অস্ত্র ব্যবসায়ীরা মূলত উপজাতি সন্ত্রাসী গোষ্ঠী এবং রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপগুলোর কাছ থেকে খুব কম দামে এসব ভারী অস্ত্র সংগ্রহ করে। এরপর তারা এসব অস্ত্র ছড়িয়ে দেয় দেশের বিভিন্ন স্থানে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আরো একবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। অপহরণের প্রতিবাদে তৃতীয় দিনের মতো উত্তাল নারায়ণগঞ্জ, বিক্ষোভ, ভাঙচুর, আগুন, আদালত পাড়ায় মানববন্ধন, উদ্ধারের জোর চেষ্টায় দাবি পুলিশের। ময়মনসিংহে প্রিজন ভ্যান থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ৮ সন্দেহভাজন আটক, পালিয়ে যাওয়া জঙ্গিদের হদিস মেলেনি এখনো। এবং দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, প্রস্তুতি নেবার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবার খরা নিয়ে সময়ের বিশেষ প্রতিবেদন। ২৪ বছর পর আবারও খরা ঝুঁকিতে বাংলাদেশ। তীব্র তাপপ্রবাহের পাশাপাশি এবছর কম বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এতে কৃষির পাশাপাশি মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে জাতীয় অর্থনীতির। এই অবস্থায় খরা সহিষ্ণু জাতের ফসল চাষের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া অনাবৃষ্টি, অতিবৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় বিশেষ টাস্ক ফোর্স গঠনেরও তাগিদ দিয়েছেন তারা। তারিকুজ্জামান শিমুলের প্রতিবেদন।
গত 5 দশকে 7 বার খরার কবলে পড়েছে বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দেয়া তথ্য অনুযায়ী সর্বশেষ 1989 সালে দীর্ঘ অনাবৃষ্টির মুখে ফেটে চৌচির হয়েছিল দেশের মোট ফসলি জমির প্রায় 47%, আর এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল মোট জনসংখ্যার প্রায় 53% মানুষ। 2 যুগ পর আবারও এমন আশঙ্কা আবহাওয়াবিদদের। বৃষ্টি কম হবে আগে থেকে বলা হয়েছে, এবং এটা শুধু এখন না, এটা এই মৌসুমেও ওই যে বর্ষা মৌসুম আসবে সেখানেও বৃষ্টি কম হবে। মেট্রোলজিক্যাল অনেক কারণ আছে, নিয়মের বাইরে চলে যাচ্ছে, এটা অ্যাবনর্মালিটি। পাহাড়ের উপর দিয়ে বাতাস চলে যাচ্ছে, দক্ষিণে বাতাস আপনাদের দেশে কম হচ্ছে, তারপর লানিনার প্রভাব বিস্তার করছে। এই আশঙ্কা সত্য হলে সেচ নির্ভর আমনের পাশাপাশি হুমকির মুখে পড়বে মৌসুমী ফসল। ফলন মারাত্মকভাবে প্রভাবান্বিত হবে কয়েকটি কারণে। একটা হলো বৃষ্টিপাত না হওয়ার কারণে পানির অভাব, আর একটা হলো উচ্চ তাপমাত্রার কারণে ফলের মধ্যে তার খাবারটা কম পৌঁছবে, লবণাক্ততা বেড়ে যাবে মাটিতে, সেচের অভাবে গাছ মারাও যেতে পারে। সাথে সাথে পাতা শোষক জাতীয় যেসব পোকা, মিলিবাগ, এইসবের পরিমাণ বেড়ে যাবে, বেড়ে গিয়ে ফসলের ক্ষতি করবে। এই অবস্থায় খরা সহিষ্ণু জাতের ফসল চাষের পরামর্শ দিলেন এই কৃষিবিদ। আমনে যেহেতু বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তবে আউশও সাথে সাথে করা উচিত। উষ্ণ তাপমাত্রা হইতে পারে, অল্প পানিতে হইতে পারে, সেসব গাছ লাগানো যাবে। বিশেষ করে ভুট্টার দিকে জোর দেওয়া যেতে পারে, কারণ ধানের অল্টারনেটিভ হিসেবে ভুট্টা কাজ করতে পারবে। এছাড়া যে কোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় বিশেষ টাস্কফোর্স গঠনেরও তাগিদ দিয়েছেন তিনি। বিভিন্ন অথরিটি মিলে টাস্ক ফোর্স। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুর্বৃত্তদের হামলায় 2 ছাত্রলীগ কর্মী আহতের ঘটনায় প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক টগর ও ইতিহাস বিভাগের ছাত্রলীগ কর্মী মাসুদকে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা গুরুতর জখম করেছে। এই হামলার সমুচিত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। প্রতিবাদ সভায় ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য দেন। এর আগে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিলে অংশ নেয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। মহান মে দিবস উপলক্ষে কাল গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো শহর ছেয়ে গেছে পোস্টার ও তোরণে, চলছে মাইকিং ও সড়ক সৌন্দর্য বর্ধনের কাজ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চারদিকে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে জেগেছে নতুন উদ্দীপনা। জাতীয় শ্রমিক লীগ আয়োজিত জনসভার জন্য তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। লাখো মানুষের সমাগম উপযোগী করতে ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী গাজীপুরে 22টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেছিলেন। বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেবার দাবিতে বিক্ষোভ করেছে সাভারের একটি তৈরি পোশাক কারখানার 5 শতাধিক শ্রমিক। এ সময় তারা মুশরিখোলা ভাকুরতা সড়ক অবরোধ করে। সকালের সাভারের মুশরিখোলা এলাকায় দস্তগীর অ্যাপারেলসে এসে শ্রমিকরা কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এরপর সেখানে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে তারা সড়ক অবরোধ করে। কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। ভারতে চলছে লোকসভা নির্বাচনের 7ম পর্বের ভোট। এই পর্বে মোট 89টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে এই ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। এই পর্বে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন নরেন্দ্র মোদী, সোনিয়া গান্ধী। ভোটের আগেই রবিবার বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে ভোটের ময়দান। মোদীর গুজরাটে 26টি আসনে এবং পশ্চিমবঙ্গের তৃতীয় পর্বে 9টি আসনে ভোট হবে আজ। অন্যদিকে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সোনিয়া গান্ধীর নিজের আসন উত্তরপ্রদেশের রায়বেরেলিতে ভোট গ্রহণ হচ্ছে। এদিকে মাওবাদী হামলার আশঙ্কায় কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ 1 যুগ পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোনালদোর গোলের রেকর্ড গড়ার দিনে রিয়াল 4-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখকে।
এতে 2 লেগ মিলিয়ে 5 গোলে এগিয়ে থেকে লিসবনের ফাইনালে উঠে যায় আনচেলত্তির দলটি। বায়ার্নের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারিনা। ঘরের মাঠে অতীত রেকর্ড নিঃসন্দেহে এগিয়ে রেখেছিল বাভারিয়ানদের, তাই পুরো স্টেডিয়াম হয়ে উঠল এক টুকরো লাল সমুদ্র। তবে মাদ্রিদিস্তানদের জন্য ছিল 2012 সালের হারের প্রতিশোধ নিয়ে 10ম শিরোপার পথে এগিয়ে যাওয়ার লড়াই। তার আগে ক্যান্সারের কাছে হার মানা বার্সার সাবেক কোচ তিতো ভিলানোভার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে দুদল। আর নীরবতা ভেঙে মাঠে যুদ্ধ শুরু হলে রিয়ালের আগ্রাসী ভাবের বিপরীতে খানিকটা রক্ষণাত্মক ছিল বায়ার্ন মিউনিখ। তাই লাল দুর্গ ভাঙতে বেশি সময় লাগেনি মাদ্রিদিস্তানদের। 16 মিনিটে লুকা মদ্রিচের কর্নার, দুর্দান্ত হেড সার্জিও রামোসের, লিড পায় রিয়াল মাদ্রিদ। এরপর আবারও লাল সমুদ্রের গর্জন থামাতে রিয়াল সময় নেয় মাত্র 4 মিনিট। আবারও রামোসের হেড, এবার সহকারী ডি মারিয়া। পরপর 2 গোলে পিছিয়ে ততক্ষণে বায়ার্নের স্বপ্নের প্রদীপ নিভু নিভু করছিল। আর সেই প্রদীপের ক্ষীণ আলোয় 34 মিনিটে ঝড়ো বাতাস বইয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে মেসির করা 14 গোলের রেকর্ড ভেঙে সর্বোচ্চ 15তম গোল উদযাপন করলেন একটু ভিন্নভাবে। তখন গার্দিওলা শিষ্যরা হয়ে পড়ে দিশেহারা। মাঝমাঠ দখলের চেষ্টা, গোলরক্ষক ম্যানুয়েল নয়েরের অতি আক্রমণাত্মক অথবা রিবেরি রোবেনদের আগ্রাসী ভাব, কিছুই যে কাজে আসেনি। উল্টো খেলা শেষ মিনিটে বায়ার্নের দর্প চূর্ণ করে দেয় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে গোলের নতুন রেকর্ড গড়েন রোনালদো। দুর্দান্ত ফ্রি কিক হতে গোল করে রিয়ালকে নিয়ে যান নিজ দেশ পর্তুগালের ফাইনালে। আর 12 বছর পর ফাইনালে ওঠার আনন্দে তখন উৎসবে মাতে আনচেলত্তির রিয়াল। তখন গার্দিওলার বায়ার্ন ঘরের মাঠে অহংবোধ হারিয়ে হয়ে যায় হতাশার এক প্রতিচ্ছবি। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। দুপুরের সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অপহরণের প্রতিবাদে তৃতীয় দিনের মতো উত্তাল নারায়ণগঞ্জ, বিক্ষোভ, ভাঙচুর, আগুন, আদালত পাড়ায় মানববন্ধন, উদ্ধারের জোর চেষ্টার দাবি পুলিশের। ময়মনসিংহে প্রিজন ভ্যান থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় 8 সন্দেহভাজন আটক। পালিয়ে যাওয়া জঙ্গিদের হদিস মেলেনি এখনো। এবং দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দর্শক, এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।